জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপথ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন সার্দিক। সঙ্গে আছি আমি সিফাত শাহরিয়ার। ধর্ষণের প্রতিবাদ ও দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগে চলছে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ। এই মুহূর্তে ঘটনাস্থলে আছেন নাজমুস সাকিব, চলে যাচ্ছে সেখানে। সাকিব, কোন কোন কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভে অংশ নিয়েছেন, কি বলছেন তারা, জানাবেন। আজকে কিন্তু এখানে প্রায় 30টা কলেজের মতো সরকারি এবং বেসরকারি কলেজের শিক্ষার্থীরা কিন্তু উপস্থিত হয়েছেন। তারা 11:30টার পরপরই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং আপনি জানেন যে সাম্প্রতিককালে যে ধর্ষণ সহ নানা ধরনের কর্মকাণ্ড ঘটছে তারই প্রেক্ষিতে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। যদি একটু দেখাতে চাই যে যে এখানে এখানে যারা এসেছেন তাদের সঙ্গে কথা হলো, তারা যেটা জানাচ্ছেন যে সাম্প্রতিককালে নারী নির্যাতন কিংবা ধর্ষণ সহ নানা ধরনের কর্মকাণ্ড যে বেড়েছে সেটার মূল কারণ আসলে আইন শৃঙ্খলার যে অবনতি, সেটা আইন শৃঙ্খলার যে উন্নতিও করা যাচ্ছে না, যার ফলে কিন্তু এগুলো ঘটছে। এবং তারা যেটা বলছেন যে মাগুরায় 8 বছরের যে শিশু ধর্ষণের শিকার হয়েছেন, সেই ধর্ষণের যে শিকার হওয়ার পর আসলে যেই জোরালো পদক্ষেপ, সেই পদক্ষেপগুলো তারা কিন্তু আসলে দেখতে পাচ্ছেন না। এর ফলে এর পরপর আসলে কক্সবাজারও একটি ঘটনা ঘটেছে, পাশাপাশি বেশ কয়েকদিন ধরে আসলে ধর্ষণের খবর কিন্তু সামনে আসছে। যার ফলে তারা যেটা বলছেন যে আসলে সড়কে নামার ক্ষেত্রে তারা কিন্তু আসলে ভয় পাচ্ছেন নারীরা। তারা দিনে চলাফেরার চেয়ে রাতে আসলে চলাফেরা করার ক্ষেত্রে তারা কিন্তু আসলে স্বাধীনতা চান। ফলে তারা যেটা জানাচ্ছেন যে এই দেশে যে অর্থাৎ 24-এর যে অভ্যুত্থান, এই অভ্যুত্থান পরিবর্তীর সময়ে এসে কেন আসলে এই ধরনের ঘটনা ঘটছে কিংবা আইন শৃঙ্খলার কেন উন্নতি ঘটছে না, সেই দাবিগুলো কিন্তু তারা করছেন। একটু জানিয়ে রাখতে চাই যে তারা গতকালকে যখন এই কর্মসূচিটি দিলেন, যদিও এটা ছিল আসলে শাহবাগের অবরোধের একটি কর্মসূচি, পরে তারা সাম্প্রতিককালের যানজট যাতে তৈরি না হয় কিংবা ভোগান্তি তৈরি না হয়, যার ফলে তারা কিন্তু শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন। তারা যেটা বলছেন যে আজকে তারা বেশ কিছু কর্মসূচি দিবেন এবং সরকারকে একটি আলটিমেটাম দিতে চান। সেই আলটিমেটামের মধ্য দিয়ে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত হয় এবং যেই ধর্ষণের কর্মকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর যদি দ্রুত বিচার করা হয়, সেক্ষেত্রে তারা আর সড়কে নামবেন না এবং তারা কঠোর কোনো কর্মসূচির দিকে যাবেন না। তবে তারা যেটা বলছেন যে শুধুমাত্র গ্রামগঞ্জেই নয়, ঢাকা শহরেও আসলে এই ধরনের নারী নিপীড়নের ঘটনা ঘটছে। এই ঘটনাগুলো যাতে আগামী দিনে না ঘটে, সেই দাবিগুলো কিন্তু তারা জানাচ্ছেন। এবং কিছুক্ষণ পরে অর্থাৎ 2:30 তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। সেই গণমাধ্যমের সঙ্গে কথা বলার মাধ্যমে তারা যেটা জানাবেন যে আজকে তারা নতুন করে কি কর্মসূচি দিবেন এবং সেই কর্মসূচির মধ্য দিয়ে তারা আসলে যে সময়টা বেঁধে দিবেন, তার মধ্যে আসলে অন্তর্বর্তী সরকারকে তারা বলতে চাচ্ছেন যে আগামী দিনের যেই আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেটা হয়তো উন্নয়ন ঘটবে বলে তারা প্রত্যাশা করছেন। শাহবাগ থেকে এই ছিল সবশেষ। সিফাত, ধর্ষণের প্রতিবাদের বিক্ষোভের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী নাজমুস সাকিব। সারা দেশে চলমান নারী নির্যাতনের প্রতিবাদ ও শিশু ধর্ষণে জড়িতদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতে আজও বিভিন্ন স্থানে নিপীড়ন বিরোধী বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। দাবি আদায়ে শিক্ষার্থীদের পাশাপাশি এতে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। চলমান আন্দোলনের অংশ হিসেবে দুপুরে আন্দোলনে নামেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তৃতীয় দিনের মতো আন্দোলনে অংশ হিসেবে প্রতীকী ফাঁসি কার্যকর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। কর্মসূচি থেকে ধর্ষকের দ্রুত বিচার ও নারীর নিরাপত্তার দাবি জানান শিক্ষার্থীরা। নিপীড়ন বিরোধী আন্দোলনের অংশ হিসাবে ময়মনসিংহের টাউন হল মোড়ে আন্দোলনে অংশ নেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এদিকে সকাল থেকে মাগুরায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে অবস্থান নিয়ে ধর্ষকের শাস্তির দাবি জানান শিক্ষার্থীরা। দেশব্যাপী নারী ও শিশুদের নির্যাতন, খুন ও ধর্ষণের প্রতিবাদে নোয়াখালীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। নারী নির্যাতনের ঘটনায় লালমাটিয়া থেকে রিঙ্কু এবং শ্যামলী থেকে রাসেল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া উইং প্রধান বলেন, নারীর প্রতি সহিংসতার জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। গতকাল সকালবেলা বনানীতে আপনারা জানেন একটা সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। এই ঘটনাস্থলেই একজন পোশাককর্মী নিহত হন এবং আরেকজন পোশাককর্মী গুরুতর আহত হন। এর সূত্র ধরে গত রাত 11ই মার্চ মধ্যরাতে তাকে
ঢাকার কেরানীগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়। ধূমপান ইস্যুকে কেন্দ্র করে গোলাম মোস্তফা রিন্টু যিনি তার সাথে বাকবিতণ্ডা হয়। গতকাল দুপুরে এই ঘটনার সাথে জড়িত গোলাম মোস্তফা মিন্টুকে আমরা তার লালমাটিয়া বাসা থেকে গ্রেফতার করি। গাজীপুরে বকেয়া বেতন, ওভারটাইম ও ঈদ বোনাসের দাবিতে প্রায় 4 ঘন্টা ধরে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিএসআইএস অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা। সকাল 7টা থেকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকায় বিক্ষোভ শুরু করে কয়েকশো শ্রমিক। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত 10 কিলোমিটার এলাকায় ভয়াবহ যানজট সৃষ্টি হয়। সীমাহীন দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও যানবাহন চালকরা। শ্রমিকরা জানান, ফেব্রুয়ারি মাসের বেতন, ওভারটাইম ও মার্চ মাসের বেতন সহ ঈদ বোনাসের দাবিতে কয়েকদিন ধরে কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছিল তারা, কিন্তু কর্তৃপক্ষ বকেয়া বেতন ভাতা পরিশোধ না করায় সোমবার শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। আজ সকালে কারখানার মূল ফটকে অনির্দিষ্টকালের ছুটির নোটিশ দেখতে পেয়ে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। বেলা 11টার দিকে যৌথ বাহিনীর বিক্ষুব্ধ শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় 4 ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয়। পরে আন্দোলনরত শ্রমিকরা কারখানার মূল ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলআরটিতে সেনাবাহিনী, শিল্প ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য অবস্থান করছে। বোনাস দিব না, বেতন দিব না, মানুষের এতটি শ্রমিক আছে, এই শ্রমিককে কেন টাকা দেওয়া হবে না? আমরা কষ্ট করি না সারা মাস, আমরা ঠিকমতো ঘর ভাড়া দিতে পারি না, ঠিকমতো খাইতে পারি না, কোনো ছুটির টাকা দেয় না, ঈদের খাটান করে ছুটির টাকা দেয় না। ইতিমধ্যে আমাদের সেনাবাহিনীর সদস্য চলে আসছেন এবং সেনাবাহিনী আমরা যৌথভাবে আলোচনা করে তাদেরকে রাস্তা থেকে সরিয়ে এনে ফ্যাক্টরির সামনে এসে আমরা কথা বলছি। প্রবাসীদের ভোট প্রদানে পোস্টাল ব্যালট কার্যকর নয় বলে প্রক্সি ভোটের সুপারিশ করেছে কমিশন। নিজ এলাকায় মনোনীত কারো মাধ্যমে ভোট দিতে পারবে প্রবাসীরা। সকালে নির্বাচন কমিশন ভবনে কমিশনার সানাউল্লাহ জানান, প্রবাসীদের আকাঙ্ক্ষা পূরণে পোস্টাল ব্যালট, অনলাইন সিস্টেম এবং প্রক্সি ভোটিং সিস্টেমের প্রস্তাবনা দিয়েছে। এপ্রিলে রাজনৈতিক দলসহ নীতি নির্ধারকদের সাথে বসে চূড়ান্ত করা হবে। ওয়ার্কশপের মাধ্যমে আমরা যেটা ডেভেলপ করতে চাই সেটা হচ্ছে একটা সিস্টেম আর্কিটেকচার। এই যে 3টা পদ্ধতি সাজেস্ট করা হলো, এই 3টা পদ্ধতির 3টা আর্কিটেকচার ডেভেলপ করার। এই আর্কিটেকচারটা ডেভেলপ হয়ে গেলে আশা করছি যে 7-8 এপ্রিলের 1 সপ্তাহের মধ্যে সেটা ডেভেলপ হয়ে যাবে। তারপরে আমরা বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে এটা নিয়ে আলোচনায় বসতে চাই, রাজনৈতিক দলসমূহ এবং অপরাপর স্টেক হোল্ডার। সেইখানে যদি আমরা সর্বসম্মতভাবে এইটাকে দেখি যে এটা গ্রহণযোগ্য হচ্ছে, তখন আমরা সিস্টেম ডেভেলপমেন্টে যাব। পাচার কয়েকশো কোটি ডলার ফেরত আনার ব্যাপারে আশাবাদী অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদ। মঙ্গলবার সকালে ক্রয় সংক্রান্ত কমিটির বৈঠক শেষে এই কথা জানান তিনি। এ সময় বলেন, টাকা ফেরাতে বিভিন্ন দেশের আইন অনুযায়ী 200টি আইনি প্রতিষ্ঠানের সাথে আলোচনা হয়েছে। এর মধ্যে 30টিরও বেশি প্রতিষ্ঠানের সাথে চুক্তি বা সমঝোতা হবে এবং সেই প্রক্রিয়া শুরু করা হয়েছে। বিশাল অঙ্কের টাকা, সব অঙ্ক টাকা আনতে তাদের আইডেন্টিফাই করে বিভিন্ন দেশে আছে। এইখানে কতগুলো আপনার আইনি পদক্ষেপ আছে, আবার সেই আইনগুলো আবার বৈদেশিক বিদেশের সাথে জড়িত। আমরা চেষ্টা করছি ইমিডিয়েটলি যেটি পারি, কতগুলো সেন্সিটিভ কেস করা হয়েছে অন্যগুলোরও আমরা চেষ্টা করছি যে যত তাড়াতাড়ি অ্যাটলিস্ট প্রসেসটা শুরু করি, কিছুটা ইন্ডিকেশন কিছু আসুক। গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। সোমবার মধ্যরাতে নিজের ভেরিফাইড ফেসবুকে দেওয়া এক পোস্টে মাহফুজ আলম এই মন্তব্য করেন। মাহফুজ আলম তার পোস্টে লিখেছেন, রোববার প্রধান উপদেষ্টার সভাপতিত্বে পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন, সহিংসতার নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি নিয়ে আলোচনা হয়েছে। গণ অভ্যুত্থানে পরাজিত একটি শক্তিশালী জোটের বিরুদ্ধে অন্তর্বর্তী সরকার যুদ্ধ লড়ছে বলে মন্তব্য করেন মাহফুজ আলম। এই সরকারের আমলে এই দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলেই ভিন দেশ থেকে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। তবে নির্বাচন যথাসময়ে হবে এবং জুলাই সনদের ভিত্তিতে এদেশ নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটাবে। এছাড়া খুনি, ধর্ষক ও লুটেরাদের বিচারও হবে। ফায়ার সার্ভিসের 9টি ইউনিটের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিড এলাকা
ভয়াবহ আগুন। সকাল 10:30টার দিকে আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস। এর আগে সকাল 7টার দিকে আমিনবাজার পাওয়ার গ্রিডে আগুন লাগে। পরে খবর পেয়ে সকাল 7:20 দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট। এরপর একে একে যুক্ত হয় আরও 8টি ইউনিট। তবে এখন পর্যন্ত আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। 9টা ইউনিট কাজ করেছে। নির্বাপন কাজে আমরা নাশকতার কিছু পাইনি, তারপরেও কমিটি আসলে বলতে পারবে, অনুসন্ধান করে যে নাশকতার কোনো কিছু আছে। সম্পূর্ণ নির্বাপন হতে কত সময় লাগবে এটা বলা বড় মুশকিল, বাট আমরা কাজ করছি, আগুন আর ছড়াবে না। বিরতির পর আমরা দেশের খবরে শুরুতেই নওগাঁর প্রসঙ্গ। সিএনটি আমরা যেটি দেখছি, আশানুরূপ দাম না পাওয়ায় হিমাগারগুলোতে আলু সংরক্ষণে কৃষকের ভিড় বেড়েছে। তবে চাহিদা অনুযায়ী হিমাগারে আলু রাখতে না পেরে ফেরত যাচ্ছেন অনেকে। বগুড়ার সকাল থেকে আলু নিয়ে আসা অনেক কৃষক হিমাগারে আলু দিতে না পেরে ফিরে গেছেন। নওগাঁয় এবছর আলু উৎপাদনে বেশি হয়েছে, তবে রয়েছে হিমাগার স্বল্পতা। হিমাগারে আলু সংরক্ষণ করতে গিয়ে দীর্ঘ সময় অপেক্ষা ও বিড়ম্বনা পোড়াতে হচ্ছে চাষিদের। জেলায় এবছর 25,940 হেক্টর জমিতে আলুর আবাদ হয়েছে, যেখান থেকে প্রায় 5 লাখ টন উৎপাদনের আশা কৃষি বিভাগের। শেরপুরেও স্থান সংকুলান না হওয়ায় হিমাগারের বাইরে আটকে আছে আলু সরবরাহকারী শত শত ট্রাক। এতে কৃষকের পাশাপাশি ভোগান্তিতে পড়েছেন যানবাহনের চালকরা। সৃষ্টি হচ্ছে যানজটও। এবার জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে 1,890 টন বেশি আলু উৎপাদন হয়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। রাশিয়া ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে সৌদি আরবের জেদ্দায় বৈঠকে বসেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। আসতে পারেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। এরপর মধ্যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেন তারা। সালমানের সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে কথা বলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া গাজা পুনর্গঠন নিয়েও আলোচনা হয় তাদের মধ্যে। গাজায় যে কোনো সংকট সমাধানে হামাসকে অন্তর্ভুক্ত রাখা হবে না বলে জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধবিরতি ইস্যুতে মধ্যস্থতা করায় সৌদি যুবরাজের প্রতি কৃতজ্ঞতা জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেনের আংশিক যুদ্ধবিরতিতে সম্মত হবে বলে মনে করছেন মার্কিন শীর্ষ কূটনীতিকরা। মানবেতর জীবন পার করছে গাজার লাখো মানুষ। মিশর সীমান্ত দিয়ে কোনো ধরনের ত্রাণবাহী গাড়ি প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। জর্ডান ও কাতারের অভিযোগ, গাজার মানুষকে ক্ষুধায় মারতে চায় দখলদার ইসরায়েলি সেনারা, আর সেই উদ্দেশ্যেই কাজ করে যাচ্ছে তারা। এছাড়া গত কয়েকদিন ধরে গাজাকে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে রেখেছে তেল আবিব, যা আন্তর্জাতিক আইন অমান্য ও যুদ্ধাপরাধের শামিল বলে নিন্দা জানিয়েছে বিশ্বের বিভিন্ন দেশ ও মানবাধিকার সংস্থা। এদিকে হামাস ইসরায়েলি যুদ্ধবিরতি ইস্যুতে আলোচনা কাতারের দোহায় পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও মিশরের প্রতিনিধি দল। এবার খেলার প্রসঙ্গ। ইউথ ওয়ানডে সিরিজ খেলতে এপ্রিলে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। ইমার্জিং এশিয়া কাপের পর এই প্রথম দ্বিপাক্ষিক সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমরা। শ্রীলঙ্কা সফরে একটি প্রস্তুতি ম্যাচ সহ 6টি ওয়ানডে ম্যাচ খেলবে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। 24 এপ্রিল প্রস্তুতিমূলক ম্যাচ খেলার মাধ্যমে শুরু হবে সিরিজ, আর শেষ হবে মে মাসের 8 তারিখে। ইমার্জিং এশিয়া কাপে শিরোপা জেতার পর আর কোনো সিরিজ খেলার সুযোগ পায়নি অনূর্ধ্ব-19 দলের ক্রিকেটাররা। আজিজুল হাকিম তামিম ও ইকবাল হোসেন ইমন বিপিএলে দল পেলেও তেমন ম্যাচ খেলার সুযোগ পাননি। তাই শ্রীলঙ্কা সফরের মধ্য দিয়ে প্রায় 4 মাস পর আবারও খেলায় ফেরার সুযোগ পাচ্ছে এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জনের করা জুনিয়র টাইগাররা। শেষ করছি এখন চারদিক এখন টেলিভিশন। ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন। ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।